আচ্ছা, আজ আপনাদের যেটা ক্লাসের টপিক সেটা হলো এসএসসি 2016 সালের যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা এবং তার উত্তর এবং তার এক্সপ্লেনেশন করব। আপনাদেরকে দেখুন, টেলিগ্রাম গ্রুপে যে আমি কিন্তু কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছি অলরেডি, যেটা রাফ মানে কোয়েশ্চেন আর কি মিলেছিল সেটা দিয়ে দিয়েছি। এখন এই কোয়েশ্চেনটার সাথে উত্তরগুলো ব্যাখ্যা করে দেবো, পুরো কমপ্লিট করে দেবো আজকে কোয়েশ্চেনটা। আর সেই জন্য হয়তো প্রচুর ডিপে এক একটা কোয়েশ্চেনের ডিপে যাব না, কিন্তু ওভারঅল উপরে উপরে আনসারটা কোথা থেকে কিভাবে হলো সেটা দেখে নেব। আর এই কোয়েশ্চেনটা প্রথম দিনেই আমি এই কারণেই করাচ্ছি, কারণ আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে কি ধরনের কোয়েশ্চেন আছে। যদিও অনেকে পরীক্ষা দিয়েছেন বা অভিজ্ঞতা আছে, তবুও হয়তো কারো কারো অনেক দিন থেকে নেই, পড়াশোনা নেই, তো সেই কারণে এই কোয়েশ্চেনটা আগেই পড়িয়ে নিচ্ছি। তো ন্যায় দর্শনের প্রবর্তক কে? প্রথম কোশ্চেন হচ্ছে ন্যায় দর্শনের প্রবর্তক কে? এটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে মহর্ষি গৌতম হলেন ন্যায় দর্শনের প্রবর্তক। বৈশেষিক দর্শন অনুযায়ী প্রমাণ কোন কোনটি? এখানে এখানে প্রশ্ন রয়েছে বৈশেষিক দর্শন অনুযায়ী প্রমাণ কোনটা বা ন্যায় দর্শনের প্রবর্তক কে। তাহলে আমাদের কাজ কি হবে? ন্যায় দর্শনের প্রবর্তক মহর্ষি গৌতম এটা জেনে নিলাম, আমাদেরকে এর সাথে কি পড়তে হবে, মানে অন্যান্য যতগুলো দর্শন রয়েছে সেই দর্শনের প্রবর্তক কে কে সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। কারণ এবারে এটা পড়েছে, আগের বারে এটা পড়েছে ন্যায় দর্শন, অন্যবারে কিন্তু এটা রিলেটেডই প্রশ্ন চলে আসতে পারে। এবং প্রমাণটাও হচ্ছে কোন দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয়েছে, এটাও কিন্তু আমাদেরকে এক নজরে মানে একদম এক নিঃশ্বাসে যেন বলে ফেলতে পারি এরকম আইডিয়া রাখতে হবে। চারবাক দর্শনে হলো একটা, বৈশেষিক দর্শনে দুটো, বৈশেষিক ব মানে 2 নাম্বার, এটা দুটো, বি মানে 2 নাম্বার, 2 নাম্বার মানে এটা দুটো, এরকম করে মনে রাখতেও পারো ট্রিক। তারপরে হচ্ছে তোমার সাংখ্য যোগ হলো তোমার তিনটে তিনটে করে, আর ন্যায় বৈশেষিক হচ্ছে 4টে, মীমাংসা হলো 5টা, আর ভাট্ট এবং আর কে রয়েছে জানো, অদ্বৈত বেদান্ত হচ্ছে তোমার 6টা। তো এভাবে কে কটা দর্শন, কোন দর্শন কটা প্রমাণ স্বীকার করেছে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। বৈশেষিক দর্শন হচ্ছে তোমার দুটো প্রমাণ স্বীকার করেছে, শব্দকে স্বীকার করেছে কোনো কোনো সময়, কিন্তু স্বতন্ত্র প্রমাণ হিসাবে স্বীকার করেনি। এটা অনেক সময় কোশ্চেন আছে, শব্দকে স্বতন্ত্র প্রমাণ হিসাবে স্বীকার করে না কোন দর্শন, সেটা হবে বৈশেষিক দর্শন। ন্যায় দর্শনে কত প্রকার পদার্থ স্বীকৃত? এটা যদি আমরা ন্যায় সূত্র মেন গ্রন্থটা পড়ি, বা যারা আমাদের স্পেশাল পেপার ছিল ন্যায় দর্শন, তারা কিন্তু আমরা 16টা পদার্থকে কিন্তু পড়েছি। সেটা হচ্ছে ন্যায় দর্শনে 16 প্রকার পদার্থের কথা বলা হয়েছে। দ্রব্য আর পদার্থ কিন্তু আলাদা, দ্রব্য রয়েছে সেখানে আলাদা, এটা কিন্তু পদার্থের কথা বলছে। সাংখ্য দর্শনে কটা তত্ত্ব? 25টা তত্ত্ব। সাংখ্য দর্শনের কি আছে? সাংখ্য দর্শনের ভিতরে কিচ্ছু নেই, শুধু রয়েছে 25টা তত্ত্ব। আর 25টা তত্ত্বের বাইরে যদি দেখি, সেটা হচ্ছে ভেতরেই রয়েছে পুরুষ এবং প্রকৃতি। পুরুষের ক্যারেক্টারিস্টিক কি, বৈশিষ্ট্য কি, এবং প্রকৃতির বৈশিষ্ট্যগুলো কি, সেগুলোকে জানতে হবে। যেমন পুরুষ হবে নিষ্ক্রিয়, আর কনসাস, আর প্রকৃতি হলো তোমার সক্রিয় এবং আনকনসাস। এই লাইনটা তুলে অনেকবার কোশ্চেন আসে, তো এটা কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং 25টা তত্ত্ব কি কি সেগুলোকে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসছে এবং আসবে বিভিন্ন পরীক্ষাতে, কিন্তু এইখান থেকে কোশ্চেন আসে। আর অদ্বৈত বেদান্ত মতে সত্তার ভিত্তি কোনটা? এটাও প্রচুর ইম্পর্টেন্স। আমরা যদি দেখি নেট এক্সাম, সেট এক্সাম, আদার স্টেটের এসএসসি বা স্কুল লেভেলের এক্সাম গুলো, কমন কিছু জিনিস রয়েছে, সব জায়গায় কিন্তু কমন কিছু জিনিস থেকে প্রশ্ন আসে। সেই কমন টপিক গুলো যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে কিন্তু যে কোনো মানে দুনিয়ার যে কোনো পরীক্ষা পাস করা সম্ভব। তো আমি এখন থরলি পুরো সিলেবাস ধরে পড়িয়ে দেবো যদি সুযোগ পাই। তো আমি মোটামুটি 50 থেকে 100টা টপিককে আমি সুন্দর করে সিলেক্ট করে এক কাছে করে আমি রিভিশন দিয়ে পড়িয়ে দেবো, যেখানের বাইরে একটা কোশ্চেনও আসবে না। যে অদ্বৈত বেদান্ত মতে সত্তার ভিত্তি কি, এই সত্তাটা হচ্ছে তোমার দিয়েছে শঙ্কর। এখানে সত্তার ভিত্তিগুলো কি? সত্তা হচ্ছে অদ্বৈত বেদান্তের 3টে, একটা প্রাতিভাসিক, ব্যবহারিক এবং পারমার্থিক। এটা সিকোয়েন্সে যদি দেখি তাহলে প্রাতিভাসিক, ব্যবহারিক এবং পারমার্থিক। প্রাতিভাসিক কোনটা? যেগুলো বিভ্রম করে, মায়াময়, মানে যেগুলো বাস্তবে করে না, যেমন হচ্ছে সোনার পাথর বাটি, সোনার পাহাড়, এই ধরনের যখন আজগুবি গল্পগুলো বলবো সেটা হচ্ছে প্রাতিভাসিক। আর ব্যবহারিক সত্তা কোনটা? ব্যবহারিক সত্তা মানে আমরা ব্যবহারিক জগতে যেটা দেখতে পাই, আঁখো দ্বারা চোখ দ্বারা দেখতে পাই, সেটা হচ্ছে ব্যবহারিক। আর পারমার্থিক সত্তা হলো কি? যেটা চূড়ান্ত পরম সত্তা, ব্রহ্ম এবং আমি মিলেমিশে এক হয়ে গেলাম, সেই যে সত্যটা, সেটা হচ্ছে তোমার পারমার্থিক সত্তা। বাহ্য অনুমেয়বাদী এবং বাহ্য প্রত্যক্ষবাদী কারা? এখান থেকে কোশ্চেন প্রচুর আছে, ইম্পর্টেন্স একটা টপিক। দেখো অনুমেয়, অনু ন আছে,
ন আছে মানে হচ্ছে দন্তন্য আছে, দন্তন্য মানে অনুমান। তাহলে বাহ্য অনুমেয়বাদী যারা, তারা অনুমানকে আলাদা করে স্বীকার করেছে। আর যারা বাহ্য প্রত্যক্ষবাদী তারা হচ্ছে বৈভাষিক। আর সৌতান্ত্রিক দন্তন্য রয়েছে, দন্তন্য সৌতান্ত্রিক নামটার মধ্যে, তাহলে এরা অনুমানকে মানছে, তাই এরা বাহ্য অনুমেয়বাদী। আর সৌতান্ত্রিক আর একটা সম্প্রদায় কি, বৈভাষিক। বৈভাষিক হলো তোমার বাহ্য প্রত্যক্ষবাদী। রুকো, কেউ জয়েন হতে চাইছে? হ্যাঁ, তাহলে হয়ে গেল। দেখো আমাদেরকে কিভাবে পড়তে হবে, আমাদেরকে কিভাবে পড়তে হবে, কোশ্চেনটাকে মানে সামনে রেখে। এই যে কোশ্চেনটা দেখলাম বাহ্য অনুমেয়বাদী মানে বাহ্য প্রত্যক্ষবাদী, ভালো করে পড়ে নাও। চারবাকদের মধ্যে কটা প্রত্যক্ষ স্বীকার করেছে, আমাদেরকে বাকি দার্শনিক বা দর্শনরা কে কটা প্রমাণ স্বীকার করেছে। ঠিক এইভাবে কোশ্চেনকে ফলো করে যখন পড়বো বাকিদেরকেও কিন্তু আমরা রিলেট করে নিতে পারবো। আচ্ছা, যারা এখন জয়েন করলে তাদেরকে বলি, এটা 2016 সালের এসএসসি কোশ্চেনটা সলভ হচ্ছে। এরপরে কোশ্চেন হচ্ছে আরম্ভবাদ। আরম্ভবাদী কারা? এটা হচ্ছে ন্যায়বৈশেষিকরা হলো আরম্ভবাদী। কেন? কারণ তারা যেমন ওই কার্যকারণ তত্ত্বে আর কি, কার্যটা কারণের ভেতরে আছে নাকি কার্যটা নতুন করে তৈরি হলো, এটা নিয়ে তত্ত্ব রয়েছে। এবারে এই যে কার্যকারণ তত্ত্ব সম্পর্কে 2-3টে মতবাদ রয়েছে। ডিটেলস আমাদের কার্যকারণ তত্ত্বটাকে ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসছে এবং আসবেও পরে। তাহলে ন্যায় দার্শনিকরা হচ্ছে আরম্ভবাদী, কারণ তাদের মতে কার্যটা কারণের ভেতরে থাকে না, ওটা একটা নতুন সৃষ্টি, তার জন্য এটা নতুন আরম্ভ বলা হচ্ছে, সেই জন্য ওদেরকে আরম্ভবাদী বলা হয় ন্যায়বৈশেষিক দর্শনকে। ব্রহ্মসূত্রের প্রণেতা হলো মহর্ষি বাদারায়ণ। স্বভাববাদ কারে? স্বভাববাদ বা যদৃচ্ছবাদী বলা হয়ে থাকে চারবাকদেরকে, কারণ তাদের মতে জগৎটা তৈরি হয়েছে ক্ষিতি, অব, তেজ, মরুদ, এই চারটা মেটেরিয়াল অবজেক্টের দিয়ে, এবং এই মেটেরিয়াল অবজেক্ট গুলো তাদের নিজস্ব স্বভাবের গুণে তৈরি হয়েছে। ঈশ্বর বা অন্য কোনো পরমাত্মা বা বাইরের কোনো কিছু একে প্রভাবিত করে না, ওদের নিজেদের স্বভাব গুণে তৈরি হয়েছে। উচ্ছে বা করলা, তেতো, ওটা তার নিজের স্বভাব, মিষ্টি যে মিঠা ওটা তার নিজস্ব স্বভাব। তাই তাদের চারবাকদেরকে কিন্তু আমরা স্বভাববাদী বা যদৃচ্ছবাদী বলি। নিচের কোনগুলির মধ্যে 10 নম্বর কোশ্চেন, কোনটি নৈতিক বিচারকের বিষয়বস্তু নয়? নৈতিকতা যদি পড়ি আমরা, সেখানে কি করব, একটা হচ্ছে ইচ্ছাকৃত কর্ম, একটা পাবো আমরা অনিচ্ছাকৃত কর্ম। ইচ্ছাকৃত কর্ম আমরা কিন্তু নৈতিকতা বিচার করি। যদি কোনো একটা বাচ্চা, কারো বাড়িতে যদি থাকে কোনো বাচ্চা, সেই বাচ্চা যদি কোনো মানুষকে মেরে দেয়, তাকে কিন্তু কিছু করা হয় না, তার শাস্তি দেওয়া হয় না। যেমন অনেক বাচ্চা তার মায়েদের কানটা টেনে কিন্তু কানকে ছিঁড়ে পর্যন্ত ফেলে, রক্ত পর্যন্ত বের করে দেয়, মুখ ছিঁড়ে দেয়, কিছু করা হয় না। পাগল কোনো মানুষকে চাপড়ে দিয়ে পালায়, তাহলে এগুলোর কিন্তু আমরা নৈতিকতা করি না, বা এইগুলো আমরা কিন্তু জেলেতে বা কোর্টে যে আমরা কেস করি না, আমরা কেস করি কাদেরকে? যারা স্ব ইচ্ছাই করছে। পাগল ব্যক্তি করলে করি না, কিন্তু যদি স্বাভাবিক মানুষ যদি কোনো দোকান থেকে জিনিস চুরি করে নিয়ে ছুটে, তার পিছনে গিয়ে তাকে ধরে এনে কিন্তু মারধর করা হয়, তার মানে কি হলো? ইচ্ছাকৃত কর্মের নৈতিকতা বিচার করা হয়, অইচ্ছাকৃত কর্মের নৈতিকতা বিচার করা হয় না, সহজাত ক্রিয়ার নৈতিকতা বিচার করা হয় না। ভলেন্টারি আর ভলেন্টারি মানে হচ্ছে ইচ্ছায় যেটা করা হয়, তাহলে নৈতিকতা বিচার কোনটার করা হবে? ভলেন্টারি, ইচ্ছাকৃত কর্মের নৈতিকতা বিচার করা হয়। আর অইচ্ছাকৃত কর্মে নৈতিকতা বিচার করা হয় না। বা সহজাত ক্রিয়া, জন্মগত ভাবে যেটা নর্মালি হয়, যেমন হচ্ছে আমরা ক্রিয়া তো অনেক রকম হয়, এই যে আমার হৃৎপিণ্ড চলছে, ভেতরে আমার যে বডির ভেতরে যেগুলো চলছে সেগুলো নর্মালি চলছে, আমার নিয়ন্ত্রণের বাইরে চলছে। আমি চাইলে কিন্তু আমার শ্বাসটা বন্ধ করে দিতে পারি না, আমি চাইলে আমার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ করে দিতে পারি না, তাহলে এইগুলো কিন্তু ইচ্ছাকৃত কর্মের মধ্যে আসে না, এগুলো সহজাত ক্রিয়ার মধ্যে আসে। সহজাত ক্রিয়াগুলো হচ্ছে তোমার ওই নৈতিকতার আন্ডারে আসে না, তাহলে এটা রাইট অ্যান্সার হবে কি? সহজাত ক্রিয়া। নেক্সট কোশ্চেন হলো 11, ঐক্যতাবাদী বা এক তত্ত্ববাদী নিয়ম নৈতিক কর্তব্যবাদী মতবাদের প্রবর্তক কারা? এটা হচ্ছে তোমার হবে কর্তব্যবাদী, মানে কর্তব্যের জন্য কর্তব্য করো, ফলের আশা করো না, এই ধরনের কথা বলে কান্ট। ট্রান্সেন্ডেন্টাল, কর্তব্যবাদী, এই কথাগুলো যদি আসে না, যদি উত্তর না পারো চোখ বন্ধ করে কান্ট আনসার করে দিয়ে চলে আসবে। এবং এবারে হলো কান্ট হচ্ছে রুল ডিওন্টোলজিস্ট, কর্তব্যবাদী তো অবশ্যই, আবার ডিওন্টোলজিস্ট মানে হচ্ছে কর্তব্যবাদ 2 রকমের হয়, এক কর্তব্যবাদী ডিওন্টোলজিস্ট, একটা হচ্ছে ফলমুখী এবং ফলবিমুখী।
কান্ট হচ্ছে ফলো বিমুখী এবং সে হচ্ছে রুল ডিওন্টোলজিস্ট, মানে রুলের কথা বলবে। তুমি তোমার রুল অনুযায়ী কাজ করো, তুমি তোমার কর্তব্যের জন্য কর্তব্য করো, তুমি এখানে জ্ঞান অর্জন করো। তুমি এখন এখানে 1299 টাকা দিয়ে ভর্তি হয়েছো, পয়সা দিয়েছো, অতএব পয়সাটা উসুল করতে হবে, সেই মানসিকতা নিয়ে তুমি করো যে হ্যাঁ আমি ম্যাডামকে এত টাকা দিয়েছি, এই বিনিময়ে আমি আমার নলেজকে আমি নিয়ে নেবো। ঠিক আছে, এই তোমার কর্তব্যে তুমি কাজ করো, একদম তুমি কিন্তু ক্লাস করবে না, বাং করবে না। তাহলে কি হচ্ছে, তোমার ফলটা অটোমেটিক চলে আসবে। কান্ট বলছে তুমি তোমার কর্তব্যের জন্য কর্তব্য করো, তোমার ফল অটোমেটিক চলে আসবে, বাইরে থেকে কিছু করতে হবে না, গড আছে, গড দিয়ে দেবে। আর তুমি রুল অনুযায়ী ফলো করো। তার জন্য কান্ট হলো রুল ডিওন্টোলজিস্ট অ্যান্ড ও হচ্ছে ফলো বিমুখী, মানে ফলকে আশা করে না। এরপরে আসছে কর্মগত উপযোগবাদী দার্শনিক। কর্মগত উপযোগবাদী এখানে ব্রান্ট হবে, তারপরে তোমার এখানে মিল হবে, বেনথাম হবে, এরা হচ্ছে কর্মগত উপযোগবাদী দার্শনিক। ইউটিলিটেরিয়ানিস্ট দার্শনিক যদি বলা হয়, মিল বেনথাম তো অবশ্যই আছে, এবং কর্মগত অবশ্যই। এরপরে হলো একজন উপযোগবাদী চিন্তাবিদ যিনি সুখবাদী নন, তিনি হলেন কে? মানে উপযোগবাদী কিন্তু সুখবাদী নন, সেটা হচ্ছে মুর। বেনথাম, সিজুইক, মিল এরা কিন্তু সুখের কথা বলে, হেডোনিস্ট ফিলসফার, এবং সুখবাদী ইউটিলিটেরিয়ানিজম এবং হেডোনিস্ট সুখবাদী। আর মুর হচ্ছে ইউটিলিটেরিয়ানিজম কিন্তু সুখবাদী নন। আচ্ছা, তোমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না তো শুনতে? সবার কাছে শোনা যাচ্ছে? আচ্ছা, আমার এই বলার যে মানে স্পিডে হয়ে যাচ্ছে এরকম কিছু মনে হচ্ছে না তো কারো? যদি কোনো সমস্যা হয় একদম খুলে কথা বলবেন, আসলে কোনো সমস্যা হলে মুখ বন্ধ করে রাখবেন না, ফ্রেন্ডলি একদম কথা বলবেন। যে কোনো সমস্যা হলে আনমিউট করে বলতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছি। ফ্র্যাঙ্ক কেনার নিজস্ব নৈতিক বাধ্যতা ও বাধ্যবাধকতার তত্ত্ব কোনটা? ফ্র্যাঙ্ক কেনা কি দিয়েছে এখানে? নৈতিকতা আমরা যদি একটা জিনিস দেখি, সব থেকে বেশি ইম্পর্টেন্স যেটা আমি মানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করে যেটা বুঝলাম, এসএসসি তেও কিন্তু আমাদের ওয়েস্টার্ন ফিলসফিটাকে ওয়েস্টার্ন এথিক্সটাকে প্রচুর গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোশ্চেন অনেক এসেছে। আর বিহারে যে বিপিএসসি এক্সামটা হবে, বিহারে যে স্কুল লেভেলের জন্য পরীক্ষাটা হয়, ওখানেও কিন্তু এথিক্স থেকে প্রচুর কোশ্চেন আসে। আগের বছরে আমার একটা ক্লাস থেকে 8টা কোশ্চেন এসেছে, একটা 40 মিনিটের ভিডিও বানিয়েছিলাম আমি, 8টা কোশ্চেন এসেছে ওয়েস্টার্ন এথিক্স থেকে। এই হেডোনিজম বলে একটা ক্লাস রয়েছে ইউটিউবে, এটা ফ্রি আছে নাকি না ফ্রি আছে জানি না। তো এখানেও আমি এসএসসিতেও দেখছি এই ওয়েস্টার্ন এথিক্সটা থেকে কোশ্চেন আসছে, অতএব আমাদের ওয়েস্টার্ন এথিক্সটাকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তাহলে ফ্র্যাঙ্ক কেনার নিজস্ব নৈতিক বাধ্যবাধকতার তত্ত্ব কোনটা? সেটা হচ্ছে তোমার মিশ্র নৈতিকতার কথা বলেছে। ইউটিলিটেরিয়ানিজম উপযোগবাদী হলে মিল বেনথাম, নীতি কর্তব্যবাদী হচ্ছে আমরা পড়লাম কান্ট, মিশ্র নৈতিকতাবাদী কাকে পড়লাম? সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক কেনা। নেক্সট কোশ্চেন হলো, বাস্তব তথ্য বিষয়ক বাক্য থেকে নৈতিক আসক্ত বা উচিত বিষয়ক বাক্য অনুমান করলে প্রাকৃতিকতাবাদী বা ন্যাচারালিস্টিক ফ্যালাসি হয়। এক কথায় চোখ বন্ধ করে ন্যাচারালিস্টিক ফ্যালাসি কথাটা রাখবে। আরো একটা পয়েন্টে বলে দিই, কিছু কিছু কোশ্চেনে আমি দেখলাম, যেমন লজিকের একটা কোশ্চেন আছে, বাংলার কোশ্চেনটা কিন্তু টাইপিং এ ভুল হয়েছে। ইভেন আমি যখন হিন্দিও তো অনেক এক্সাম দিয়েছি, আমি দেখেছি ইংরেজি আর হিন্দি থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইংরেজি আর বাংলা থাকে। তোমাদেরকে বলবো বাংলা তো অবশ্যই দেখবে, তার সাথে সাথে যদি পারো এক ঝলক ইংরাজি কোশ্চেনটা দেখে ফেলবে। কারণ হচ্ছে ইংরাজি কোশ্চেনে ভুল হওয়ার প্রবাবিলিটি প্রচুর কম থাকে এবং ভুল হয় না। আর একই কোশ্চেন দেখে মানে প্রিন্টিং এ কিন্তু হয়ে যায় হিন্দিটা ভুল, এদিকে বাংলাটা ভুল। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসএসসির এই কোশ্চেনটাও দেখলাম, আর আমি বিহারের বা অন্যান্য জায়গাতে যেগুলো আমি হিন্দির অনেক পরীক্ষা দিয়েছি সেখানেও দেখেছি যে হিন্দির কোশ্চেনটা ভুল হয়ে যায়। অতএব তোমরা কিন্তু সাথে সাথে চাইলে ইংরেজিটা পড়ে নেবে। এখানে ন্যাচারালিস্টিক ফ্যালাসি যদি কথাটা থাকে, চোখ বন্ধ করে দিবে আনসার মুর, ন্যাচারালিস্টিক ফ্যালাসির কথা বলেছে। আর এখানেও যে আমি যে বাংলাটা করেছি না, ওই যে কোশ্চেনটা আছে, ওই কোশ্চেনটা পিডিএফটাকে কিন্তু কপি করা যাচ্ছে না, তো বাংলাটাকে আমি একেবারে টাইপ করতে হয়েছে। তো টাইপ করার জন্য কোথাও কিন্তু একেবারে হুবহু কোশ্চেনটা নাই, কিন্তু কোশ্চেন মিনিংটা অ্যাকচুয়ালি ওটাই আছে, একটু এদিক ওদিক হলেও হতে পারে। তার জন্য তোমাদেরকে মেন কোশ্চেনটার পিডিএফটাও আমি দিয়ে দিয়েছি।
আচ্ছা, ন্যাচারালিস্টিক ফ্যালাসির কথা কে বলেছে? সেটা হচ্ছে মুর। কোথায় বলেছে? প্রিন্সিপিয়া এথিকা। তাহলে এখানে কিন্তু একটা কোশ্চেন আছে, কিন্তু আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। এক্সপ্লেনেশন গুলো যদি পড়ো, এখানে আরো একটা কোশ্চেনে 5টা 10টা পর্যন্ত উত্তর হওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখো ন্যাচারালিস্টিক ফ্যালাসির কথা কে বলেছে? মুর বলেছে। এবং কোন বইয়ে বলেছে? প্রিন্সিপিয়া এথিকা বইয়েতে সে ন্যাচারালিস্টিক ফ্যালাসির কথা বলেছে। আচ্ছা, তোমার করা উচিত, সুতরাং তুমি করতে পারো, তোমার সামর্থ্য আছে, এই কথাটা বলেছে কান্ট। এই যে উচিত, দাও আউটেস্ট শো দাও কানস্ট, এই যে কথাটা, এটা কোড আনকোড তুলে প্রচুর এক্সামে এসেছে। নেট সেট রেড বেড, মানে অনেক এক্সামেতে কিন্তু এই লাইনটা তুলে কোশ্চেন এসেছে। নেক্সট হলো চরিত্র সংশোধনের জন্য অপরাধীর শাস্তি হওয়া উচিত। দেখো সংশোধন কথাটা রয়েছে এখানে, পানিশমেন্ট থিওরি থেকে এই কোশ্চেনটা এসেছে। পানিশমেন্ট থিওরি কোথা থেকে? এটা ওয়েস্টার্ন এথিক্স থেকে এসেছে। এটা কিন্তু তাহলে বুঝতে পারছো তো ওয়েস্টার্ন এথিক্স থেকে কত কোশ্চেন এসেছে। আচ্ছা, আমার কি ভিডিওটা অন আছে? একটু বলবেন তো। হ্যাঁ, অন আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা চরিত্র সংশোধনে বলতে এটা পানিশমেন্ট থিওরি থেকে কোশ্চেনটা এসেছে। পানিশমেন্টের থিওরিতে আমরা কিন্তু 3টে পাবো, একটা হচ্ছে রিট্রিবিউটিভ, আর রিফরমেটিভ, আর একটা হচ্ছে কি এটা বাংলাটা হচ্ছে সংশোধনাত্মক, প্রতিরোধাত্মক, বাংলাটা ইংরেজিতে আসছে না। ডিটারেন্ট। তাহলে যে চরিত্র সংশোধনের জন্য, তাহলে এখানে হচ্ছে সংশোধনাত্মক যেটা, সেটা হচ্ছে রিফর্ম, মানে পুনরায়। দেখো রিফর্ম মানে কি? আমরা পুনরায় একটা ফর্ম দিই। তাহলে সংশোধনাত্মক মানে হচ্ছে রিফর্ম যেটা, তাহলে রিফর্মেটিভ হচ্ছে সংশোধনাত্মক। আচ্ছা, তোমরা তো বাংলায় পরীক্ষা দেবে, ইংরেজিটা রিলেট করার কোনো দরকার নেই। তাহলে সংশোধনাত্মকের কথা বলবে যে তাকে সংশোধনের জন্য একবার সুযোগ করে দেওয়া উচিত। তাহলে চরিত্র সংশোধনের জন্য অপরাধীর শাস্তি হওয়া উচিত, এটা হবে সংশোধনাত্মক। আর প্রতিরোধ এবং মানে রিট্রিবিউটিভ মানে হচ্ছে প্রতিরোধ করা, মানে আপনি আমার এক গালে মেরেছেন, মানে আমিও কিন্তু মেরে শোধ নেব। একটা চোখ কানা করলে আমি অপরটা করব, মানে রিট্রিবিউটিভ। আর রিফরমেটিভ হচ্ছে সংশোধন, আর ডিটারেন্ট হলো কিয়া না। হ্যাঁ, বলছিলাম ওটা রিট্রিবিউট না, ওটা মানে হচ্ছে কি যে কেউ ভেড়া চুরি করেছে তার জন্য তাকে অপরাধ মানে শাস্তি দেওয়া হচ্ছে না, আর যাতে সমাজে কেউ ওইরকম ধরনের মানে চুরি না করে তার জন্য শাস্তি দেওয়া, ওটা মানে এটা ডিটারেন্ট। ওটা। আর প্রতিশোধাত্মক মানে ওই বদলা মানে যা করবে সে ফেরত পাবে। ওটা প্রতিশোধ মানে হচ্ছে বদলা, আর প্রতিরোধ মানে হচ্ছে ডিটারেন্টটা, মানে ওই যেটা ঘোড়া চুরির উদাহরণটা দিলেন, মানে আপনাকে ঘোড়া চুরি করেছেন বলে মারা হচ্ছে না, অপরজন যাতে না করে তার জন্য। আর সংশোধনাত্মক হলো রিফরমেটিভ। আসলে আমার ওই ইংরেজিটা মাথায় ছিল তো, বাংলা ওয়ার্ড গুলো একটু এদিক ওদিক হয়ে গেছিল একদম। তাহলে এটা হচ্ছে সংশোধন, কোনটা হবে? সে রিফরমেটিভ। তাহলে এটা সংশোধনমূলক মতবাদ হলো রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে প্লেটোর মতে সত্য জ্ঞান জানার 2টি প্রধান বৈশিষ্ট্য কি? প্লেটোর মতে সত্য জ্ঞান জানার 2টি প্রধান বৈশিষ্ট্য হবে, এটা হচ্ছে অপ্রত্যাখ্যাত, এবং যা সত্য সে নিত্য এবং শান্ত হবে। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে সমগ্র বা প্রজাতিগত শ্রেণীর পর্যায় বিন্যাসের শ্রেষ্ঠতম স্বরূপ প্লেটোর মধ্যে কোনটা? সেটা হবে রূপ মঙ্গল, মানে সরি এটা হচ্ছে রূপ তত্ত্ব আর কি, বা মঙ্গল তত্ত্ব, ফর্ম অফ গুড। এখানে বেঙ্গলিটা ট্রান্সলেশনটা না একটু এদিক ওদিক হয়ে গেছে, ইংরেজিটা পড়ার বেশ ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ, যেটা 18 নম্বর বললেন সেটা সর্বজনীতা ও নতুনত্ব হলো না কেন? প্লেটোর মতে সত্য জ্ঞান জানা 2টো প্রধান বৈশিষ্ট্য, সত্য জ্ঞান জানা। হ্যাঁ, তো ওটা সর্বজনীনতা ও নতুনত্ব হলো না কেন? ওটাই তো হবে না, অপশন বি হবে। একটা জিনিস প্লেটো না কেন হলো না, প্লেটোর মধ্যে সত্য জ্ঞান জানার 2টো প্রধান বৈশিষ্ট্য যদি দেখি, একটা তো নিত্য তো অবশ্যই বলেছে, কারণ প্লেটো কি বলেছে? ফর্মের কথা বলেছে 2টো জগৎ, একটা হচ্ছে আমাদের এই নর্মাল জগৎ, একটা হচ্ছে আইডিয়ার জগৎ বা ফর্মের জগৎ। সেই ফর্মের জগৎটা আমরা জানতে পারি না, আর নর্মাল জগৎ যেটা সেটা জানতে পারি। সার্বজনীনতা ও নতুনত্ব 2টো যেন কন্ট্রাডিক্টরি ওখানে থাকছে না। এখানে হচ্ছে অপ্রত্যাখ্যাত, আমি ইংলিশ 1 মিনিট, আমি ইংলিশটা একটু অভ্রান্ত হবে। হ্যাঁ, এখানে দেখুন, এখানে তো আমাদেরকে একটা অপশন চুজ করতে হবে। যদি দেখি এখানে
What are the two main characteristics of true knowledge according to Plato? প্লেটোর মধ্যে ট্রু নলেজের ক্যারেক্টারিস্টিক্স মেন কি হবে? এখানে আছে অপশন আছে আপনার ইউনিভার্সালিটি অ্যান্ড নোভেলটি। ইউনিভার্সালিটি তো আমি মেনে নিতাম, কিন্তু নোভেলটি আছে এখানে, এ কিন্তু দুটো জগতের কথা চলে আসছে এখানেতে। আর ইনফলিয়েবিলিটি অ্যান্ড হোয়াট ইজ রিয়েল, তো এখানে এই অপশনের থেকে এই অপশনটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইনফলিয়েবিলিটি অ্যান্ড রিয়েল সেটাই তো সত্য না। এই অপশনটা যদি আমি পাই, ওপর অপশনটা কেন যাব? নতুনত্ব যেটা সর্বজনীন আবার নতুনত্ব দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না। বুঝাতে কি পারলাম? এখনো ডাউট আছে? আচ্ছা ম্যাডাম, বলছিলাম যেটা যেটা আমাদের অভ্রান্ত সেটা তো হচ্ছে নতুনত্ব, মানে আমার যে প্লেটো বলছেন আমাদের জ্ঞানটা হবে ইউনিভার্সাল, মানে হচ্ছে সর্বজনীন, এবং সেটা কি হবে? অভ্রান্ত। অভ্রান্ত হলে তো নতুনত্ব হবে, তাই না? অভ্রান্ত হলে নতুনত্ব কি করে হবে? আমি দেখুন, আমি আমার মতো করে দেখবো কোনো একটা জিনিস, অন্যজনের মতো সেই জিনিসটা কি নতুনত্ব বার করে দিতে পারে? এই সার্বজনীনতা থাকলে ঠিক ছিল, কিন্তু নতুনত্ব জিনিসটা ওর সঙ্গে কিভাবে যাবে? ও সবসময় একটা ফর্মের কথা বলে, যেই ফর্মে দুনিয়ার সমস্ত কিছুকে ঢুকিয়ে দেবে। তো আপনি ওই অপশনটা যাবেন না। সব দেখুন, এমন এমন থাকে, যেমন স্পেশালি নেটেতে ছিলই, এখানেতেও থাকবে, এমন থাকবে যে এই অপশনটাও মনে হচ্ছে উত্তর হবে, এটাও মনে হচ্ছে উত্তর হবে। সেক্ষেত্রে যেটা সব থেকে বেশি মনে হচ্ছে, মানে এটা যদি 100% হয়, এটা যদি 90% হয়, তো আমাকে যেটা 100% উত্তর হচ্ছে সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে এরকম ক্ষেত্রে। কারণ এটা নিত্য এবং রিয়েল, যেটা রিয়েল, দ্যাট ইজ রিয়েল কথাটা চলে এসছে। সত্য জ্ঞানের হচ্ছে রিয়েল অবশ্যই হবে, এবং অপ্রত্যাখ্যাত আর ইনফলিয়েবিলিটি এই ওয়ার্ডগুলো যদি চলে আসে প্লেটোর জন্য, তখন অন্য কিছু আমরা দেখবো না আর। ঠিক আছে, আমি ডিটেলসে এই জ্ঞান তত্ত্বটাকে কিন্তু প্লেটোর আমি ভালো করে অন্য ক্লাস নিয়ে দেবো, আরো নোটস দেবো, তখন আশা করি ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, সমগ্র বা প্রজাতিগত শ্রেণীর পর্যায় বিন্যাসের শ্রেষ্ঠতম স্বরূপ প্লেটোর মতে কি? এটা হবে রূপমঙ্গল, মানে ফর্ম অফ গুড এর কথা বলেছে। মানে সর্বোচ্চ যে লাস্ট যেটা আর কি, ফর্ম অফ গুড, মানে ফর্ম তো বলেইছে যে সমস্ত কিছু, যেমন হচ্ছে দুটো মানুষ মিলে একটা না, যেমন হচ্ছে সামান্য হলো, কি বলবো উদাহরণ, দুটো কোনো ছাগল বা গরু যাই হোক হলো, কেন বা মানুষ, তাদের দুটো নিয়ে একটা দল হলো, এবং আবার তারা হচ্ছে প্রাণীর আন্ডারে চলে এলো, প্রাণীগুলো নিয়ে আবার একটা সামান্য হয়ে গেল। এবারে হচ্ছে যাদের মধ্যে প্রাণ রয়েছে, শুধু প্রাণী হতে পারে, আবার উদ্ভিদও হতে পারে, উদ্ভিদ এবং প্রাণী সমস্ত মিলেমিশে আবার একটা সামান্য হয়ে গেল, তার থেকে বড়। ঠিক এইভাবে সব থেকে বড় যেটা সর্বোচ্চ পর্যায়ে যেটা যায়, সেটা হচ্ছে ফর্ম অফ গুড বলেছে, এটা হচ্ছে প্লেটো। তাহলে এটা আনসার হবে ফর্ম অফ গুড। নেক্সট হচ্ছে অ্যারিস্টটলের মতে কারণ কয় প্রকার? এবারে অ্যারিস্টটলের মতে কারণ হচ্ছে মেন হচ্ছে 4টা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে আবার দুটোকে ভাগ করেছিল, 4টাকে আবার 2 ভাগে ভাগ করেছিল, একটা ম্যাটারেতে আর ফর্মটাতে, বাকি 3টেকে জুড়ে নিয়েছিল। আমরা যখন ক্লাস পড়বো তখন ডিটেলসে পড়বো, এখন শুধু দেখে নিই যে 4টা কারণ কি কি অ্যারিস্টটলের। একটা হচ্ছে মেটেরিয়াল কজ, মানে আরেকটা হচ্ছে ফর্মাল কজ, আর একটা হচ্ছে এফিসিয়েন্ট কজ অ্যান্ড ফাইনাল কজ। আর নেক্সট কোশ্চেন হচ্ছে, অ্যারিস্টটলের মতে জগৎ বিবর্তনের চূড়ান্ত কারণটা কি? চূড়ান্ত কারণ কি? সেটা হচ্ছে ঈশ্বর। এখানে অ্যারিস্টটল কিন্তু প্লেটোকে অনেক সময় ক্রিটিক করেছে, প্লেটোকে ক্রিটিক করতে করতে সে এমন ভাবে গেছে, আমার যেটা মনে হয় এই প্লেটোকে ক্রিটিক করেছে তার সামান্য তত্ত্বটাকে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যখন ঈশ্বর তত্ত্বটা মেনে নিচ্ছে, ঠিক যেন সে প্লেটোর জায়গা দিয়ে চলে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত মত। তো অ্যারিস্টটলের মতে জগৎ বিবর্তনের চূড়ান্ত কারণ হলো ঈশ্বর। ঈশ্বরকে আনমুভড মুভার, অচঞ্চল চালক বলেছে কি? এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্স। এই অচঞ্চল চালক বলেছে ঈশ্বরকে অ্যারিস্টটল। নেক্সট হলো, ডেকার্ট কত প্রকার দ্রব্য স্বীকার করেছে? এই কোশ্চেনটা প্রচুর ইম্পর্টেন্স, প্রচুর জায়গায় এসেছে। এটা হচ্ছে 3টে। প্রথমত যদি দেখি তাহলে তো দুটো দেখবো, একটা হচ্ছে তোমার যেটা কারো উপর ডিপেন্ডেন্ট নয়, আর হচ্ছে ডিপেন্ডেন্ট। এবারে যদি এখানে একটা, যদি এখানে ডেকার্ট কত প্রকার বলে, তাহলে 2 প্রকার আমাদের সঠিক উত্তর, কেননা নিরপেক্ষ এবং সাপেক্ষ। যদি বলে কয়টি, তাহলে আমরা এখানে উত্তর দেব 3টি, ঈশ্বর, আত্মা এবং জড়। এখানে উত্তর হবে 2। এখানে এই কোশ্চেনটা, আপনি যে কোশ্চেনটা দিচ্ছেন, এই কোশ্চেনটা উত্তর হবে, সঠিক উত্তর বি, 2 প্রকার, নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্য।
আর কয়টি যদি বলতো স্বীকার করছেন কয়টি, তাহলে হবে 3টি, ঈশ্বর, হ্যাঁ আত্মা একদম, এবং জড়। হ্যাঁ ঠিকই বলেছেন। এইভাবে দেখতে গেলে অ্যাকচুয়ালি হচ্ছে দুটো হচ্ছে, একটা মানে কারো উপর ডিপেন্ড করে, একটা যেটা হচ্ছে গড, আর একটা হচ্ছে অডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট নয় আর কি, নির্ভরশীল এবং নির্ভরশীল নয়। এবারে নির্ভরশীল যারা তারা হচ্ছে দেহ আর মন হবে, আর অনির্ভরশীল হচ্ছে ঈশ্বর। আচ্ছা, কত প্রকার এবং কয়টি, এইভাবে বলতে চাইছেন, হবে আনসার। এখানে এখানে প্রকারের কথা বলা হয়েছে, তার জন্য 2 প্রকার, আর যদি বলতো কয়টি তাহলে হবে 3টি। বা এরকম কোশ্চেন বলেন যে ডেকার্ট কয়টি দ্রব্য স্বীকার করেছেন, তাহলে 3টি। এখানে বলছে, হ্যাঁ বাবা ওখানে যা, এখানে বলেছে কয় প্রকার। accepted by Descartes. How many kinds are substance? আচ্ছা ঠিক আছে, আমার তো এটা নিয়ে একটু লাগছে। প্রকার আপনি যেটা বলছেন সেটা তো একদম নিতে বাধ্য, কারণ কোনো সময় দুটো হবে, কোনো সময় আনসার হবে। তো 3 আর প্রকার কিভাবে বলছে সেটা একটু আমার ডাউট হয়েছে। আমি একটু নিজে একটু দেখবো, তারপরে আমি বাকিদেরকে ক্লিয়ার করবো। আপনি দেখবেন ওই পাতা নম্বর কত আছে কি ডেকার্ট তিনি দ্রব্য সম্পর্কে স্বীকার করতে বলছেন। আমরা 2 প্রকার দ্রব্য স্বীকার করি, একটা হচ্ছে নিরপেক্ষ, যেটা ঈশ্বরের সাপেক্ষ। আচ্ছা ঠিক আছে বললাম। প্রকার হচ্ছে, প্রকার আসছে দুটো, আর যদি টি হয় তাহলে 3টে, টোটাল তো 3টে, টোটাল যদি দেখি 3টে, একদম তাই। সেটা হচ্ছে একটা গড, আর এই এটা হচ্ছে তোমার নিরপেক্ষ, আর এই দুটো হচ্ছে পরের দুটো হচ্ছে সাপেক্ষ। ঠিক আছে। আর আমি যেটা দেখলাম, ঠিক আছে, এই ইয়েটা, এই 2016 যে এসএসসির কোশ্চেনটা, এখানে কিন্তু রাইট আনসার নিয়েছিল 3টে। ইভেন এই কোশ্চেনটা নেটেতেও যখন আসে, কোনো সময় দুটো নিয়ে নেয়, কোনো সময় 3টে নিয়ে নেয়। এবারে হচ্ছে এটাকে কিন্তু ইয়ে করা যাবে, চ্যালেঞ্জ করা যাবে, এটা চ্যালেঞ্জ করা যাবে, চ্যালেঞ্জ করে দুটো সঠিক উত্তর, মানে এখানে যে প্রকারের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন শুদ্ধ বাংলা একদম, যদিও আমার বাংলাটা একটু মানে ইয়ে হয়ে গেছে ইংরাজি করতে করতে, সূক্ষ্ম পার্থক্যগুলো আপনাদের অনেক ভালো আছে। তো একদম যেটা বললেন আমারও মনে হচ্ছে তাই। প্রকার মানে তো দুটো প্রকারই বলবো, সাপেক্ষ নিরপেক্ষ, আর টি যদি বলা হয় টোটাল 3টে, একদম। তো রাইট আনসার এটা দুটো নেওয়া উচিত ছিল, কিন্তু এসএসসি তে ওইটা দুটো আনসার নিয়েছিল। আচ্ছা, দেহ এবং মন হচ্ছে সম্পর্ক, যেটা ব্যাখ্যার ক্ষেত্রে ডেকার্ট যে তত্ত্বটা দিয়েছে সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, ইন্টারেকশনিজমের কথা বলেছে। আর পিনিয়াল গ্রন্থি, এই কথাটা যদি আসে, এটা মিথক্রিয়া নয়, এটা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হবে। আচ্ছা, পিনিয়াল গ্রন্থির যদি কথা, পিনিয়াল গ্ল্যান্ডের কথা কে বলেছে, এই অপশন, এই ওয়ার্ডটা যদি তুলে কোশ্চেন আসে, আর অন্য কোনো দর্শন হবে না, দার্শনিক হবে না, সেটা হবে রাইট আনসার ডেকার্ট। বিশ্ব চরাচরের, যদি মিউট হয়ে আছো খুলে দাও। হ্যাঁ আসলে মিউট করে দিয়েছিলাম, আমি একটু কথা বলছিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে বিশ্ব চরাচরের প্রকৃত স্বরূপের প্রশ্নে যেটা যিনি মহৎ প্রতিপাদক, মানে সর্বত্র প্রাণের কথা বলেছে, সেটা হচ্ছে মনাডোলজি। লাইবনিজ বলেছে সর্বত্র প্রাণের কথা, যেটা মনাড তত্ত্ব বলেছে, যে সমস্ত কিছুর মধ্যে মনাড রয়েছে, মনাডগুলোর ভাগ বলেছে। ইভেন জড়ও, যেটা জড়ের মধ্যেও মনাড রয়েছে, মানে মনাডের 4-5 ভাগ যদি দেখি আমরা, সেখানে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু মনাডের কথা বলেছে। আর মনাডগুলোকে কি কি বৈশিষ্ট্য বলেছে, মনাডের কি কি ক্যারেক্টারিস্টিক, সেগুলো পরে আমরা পড়বো। তাহলে রাইট আনসার এটা হবে লাইবনিজ। আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে যিনি ঈশ্বর প্রেমে মগ্ন মাতাল ব্যক্তি, মানে সমস্ত জায়গায় ঈশ্বর বলেছে। স্পিনোজার মতে হচ্ছে একটাই দ্রব্য বা একটাই সাবস্টেন্স, সেটা হলো ঈশ্বর। তাহলে আমি, তুমি, জগতের যত কিছু ইট পাথর যা কিছু রয়েছে, সমস্ত কিছু একটাই দ্রব্য, একটাই সাবস্টেন্সের আন্ডারে চলে আসে, সেটা হলো দ্রব্য, বা সেটা হলো একই দ্রব্য, গড। তার জন্য কিন্তু কে বলেছে, নিটসে বলেছে স্পিনোজাকে, যে এ হচ্ছে গড ইনটক্সিকেটেড ম্যান, মানে ঈশ্বর প্রেমে মগ্ন একজন মাতাল ব্যক্তি। এটা মানে অ্যাকচুয়ালি সে ক্রিটিক করেছে স্পিনোজাকে। তাহলে রাইট অ্যান্সার হবে এটা স্পিনোজা। নেক্সট হলো বুদ্ধিতে কিছুই নেই যা পূর্বে ইন্দ্রিয় ছিল না, এই কথাটা কে বলেছে? এটা লক বলবে, বা অ্যাকচুয়ালি এই কথাটা হচ্ছে যারা অভিজ্ঞতা লক, বার্কলি, হোম, অভিজ্ঞতাবাদী দার্শনিক, এদের। তো এখানে বুদ্ধিতে কিছুই নেই যা পূর্বে ছিল না, এই কথাটা এক্স্যাক্টলি, এই কথাটা কিন্তু লক তার গ্রন্থিতে বলেছিল। দেয়ার ইজ নাথিং ইন দ্য ইন্টেলেক্ট হুইচ ওয়াজ নট ফার্স্ট ইন দ্য সেন্সেস। নেক্সট হচ্ছে বার্কলের মতে আত্মার প্রধান বৈশিষ্ট্য কি কি? অবশ্যই প্রত্যক্ষ করা, তার মধ্যে যেটা দেখতে পাচ্ছি তার সেটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি না
সেটার অস্তিত্ব নেই, মানে অ্যাকচুয়ালি সে প্রত্যক্ষকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। এসি এস পারসিভের কথা বলেছে, বা টু বি ইজ টু বি পারসিভড এই কথাটা বলেছে। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটার মানে হলো যেটা অস্তিত্ব আছে, মানে যেটা প্রত্যক্ষ করছি মানে সেটার অস্তিত্ব আছে। নেক্সট হলো, কে মনে করেন অভিজ্ঞতা থেকে কোনো ধারণা পাওয়ার পূর্বে আমাদের মন থেকে টাবুলা রাসা বা সাদা অলিখিত কাগজের মতো, এই কথাটা অবশ্যই লক বলবে। এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এই গ্রন্থটা কার, এটা প্রচুরবার এক্সামে এসেছে, প্রচুর ইম্পর্টেন্স। এরকম করে আমি মনে রাখি, আমার একটা ফ্রেন্ডের নাম লব, তাহলে হচ্ছে এভাবে মনে রেখেছিলাম, লব আমার বাড়িতে এসে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং আমাকে পড়াচ্ছিল, এরকম করে মনে রেখেছিলাম। মানে লক আর বার্কলের বুকটার মধ্যে একটু ফারাক আছে, একটু ফারাক, মিলিয়ে মিশে যায়, তার জন্য মনে রাখবে লক এসে আমার বাড়িতে আমাকে পড়াচ্ছিল। তার জন্য হচ্ছে এসে যদি থাকে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, সেটা হবে লকের বুক। ওই যে নাম, সেই দার্শনিকের নাম বলো আর কি, সেই দার্শনিকের যে মৌলিক এবং মৌলগুণ এবং গৌণগুণ অ্যাকচুয়ালি গুণাবলীর মধ্যে প্রভেদের ধারণা প্রত্যাখ্যান করেছে। মানে মৌলগুণ এবং গৌণগুণ, মৌলিক এবং গৌণ, এই দুটো গুণের কথা কে স্বীকার করেছে? লক বলেছে দুটো গুণ বলেছে, মৌলগুণ গৌণগুণ, আর একে বার্কলে কিন্তু সেটাকে, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন ম্যাডাম, বলছিলাম ওটা মুখ্য গুণ এবং গৌণ গুণ, ওটা মানে ওটা মৌলিক হবে না, ওটা মুখ্য গুণ হবে। হ্যাঁ, মানে বাংলাতে মুখ্য গুণ হবে, প্রাইমারি সেকেন্ডারি কোয়ালিটিস। হ্যাঁ, মুখ্য গুণ এবং গৌণ গুণ। মুখ্য গুণটাকে অন্য অর্থে মৌলিক বলা যেতে পারে, তবে হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলেছেন মুখ্য গুণ ওয়ার্ডটা আসবে আমাদের এক্সামে, অতএব মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছে লক, কিন্তু বার্কলে এসে সেটাকে কিন্তু প্রত্যাখ্যান করেছে, ওটাকে ক্রিটিক করেছে, মানে সমালোচনা করেছে। তাহলে এটা রাইট আনসার হবে বার্কলে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন দার্শনিক বলেন যে কারণ এবং কার্যের মধ্যে কেবল সংযুক্তি আছে, আত্মনির্ভর সম্পর্ক নেই? মানে কার্যকারণ তত্ত্বটাকে কিন্তু মানে একদম অস্বীকার করেছে সেটা বলবো না, যে কার্যকারণ তত্ত্বটা হচ্ছে আমাদের একটা সতত সংযোগ, কনস্ট্যান্ট কনজাংশন, এই কথাটা বলবে হিউম। নেক্সট হলো, সাপেক্ষ প্রতিক্রিয়া মতবাদের প্রবর্তক কে? এটাতে প্যাভলভ হবে, সাপেক্ষ প্রতিক্রিয়া মতবাদের প্রবর্তক। নেক্সট হলো, সংযোগের নিয়ম কয়টি? এগুলো হচ্ছে তোমার সাইকোলজি থেকে কোশ্চেন হচ্ছে, যে সংযোগের নিয়ম হচ্ছে তিনটে। একটা হচ্ছে প্রস্তুতির নিয়ম, ল অফ দ্য রেডিনেস, ল অফ এক্সারসাইজ অ্যান্ড ল অফ এফেক্ট, অভ্যাসের নিয়ম এবং প্রভাসের নিয়ম, এই তিনটে নিয়ম হলো সংযোগের নিয়ম। আর শিক্ষা সমস্যার মানে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ট্রায়াল এবং এরর মেথড, এটা কিন্তু তোমাদেরকে আপনাদেরকে বাংলা কোশ্চেনটা আমি দিয়ে দিয়েছি, বাংলা এবং ইংরেজি দুটোই রয়েছে, ওখানে একটু দেখে নেবেন। এখানে এই বাংলাটা টাইপিংটা ভুল হয়ে গেছিল, তাই আমি এই ইংলিশটাকে তুলে দিয়েছি এখানে। তাহলে ট্রায়াল এবং এরর সংযোগের মতবাদের প্রবর্তক হচ্ছে থর্নডাইক। সম্প্রদায়ের ভিত্তি মানে সম্প্রদায়ের মূল ভিত্তি কি, সম্প্রদায় কিসের দ্বারা গঠিত হয়, এটাতে সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি, সেটা হবে অখণ্ডতা এবং সমাজ ভাব বোধ হচ্ছে সম্প্রদায়ের মেন ভিত্তি। নেক্সট কোশ্চেন হচ্ছে, মাধ্যমিক গোষ্ঠীর একটি উদাহরণ কি? এটা হচ্ছে মাধ্যমিক, এটা কি হবে, সেকেন্ডারি মনে হচ্ছে। 1 মিনিট আমি ইংলিশটা একটু দেখি, কোশ্চেনটা কি সামনে আছে আপনাদের? 36-এর কোশ্চেনটা, হোয়াট আর দ্য বেসিস অফ কমিউনিটি, এটা নয় এক্সাম্পল, হ্যাঁ সেকেন্ডারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ মানে হচ্ছে গৌণ গুণ আর কি, গৌণ গোষ্ঠী যেটা আর কি। সেকেন্ডারি গ্রুপের একটা উদাহরণ কি? এটা হবে ট্রেড ইউনিয়ন হচ্ছে সেকেন্ডারি গ্রুপের উদাহরণ। এটা হচ্ছে সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি থেকে কোশ্চেনটা এসেছে। আমরা যদি দেখি সব জায়গায় কিন্তু সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি থেকে কোশ্চেনটা কম আসে, ইন্ডিয়ান ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফি এবং এথিক্স এই জায়গা থেকে কোশ্চেনটা বেশি আসে। নেক্সট হচ্ছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবর্তক কে? দ্বন্দ্বমূলক বস্তুবাদ যদি ডায়ালেকটিক মেথডের কথা বলি, এটা কিন্তু হেগেল বলেছে। হেগেলের আগেও কিন্তু ডায়ালেকটিক মেথডের কথা কে বলেছে? নেটের কোশ্চেন, অত ডিপে যাওয়ার দরকার নেই। হেগেল বলেছে। এবং ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম যদি বলি, বস্তুবাদ ওয়ার্ডটা যদি অ্যাড হয়ে যায় তাহলে সেটা আনসার আসবে আমাদের মার্কস। এটাও সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি থেকে এসেছে, ওয়েস্টার্ন সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি থেকে এটা কোশ্চেন। নেক্সট হচ্ছে, মাধ্যমিক সম্প্রদায়ের প্রবর্তক হলো, রাইট আনসার হবে নাগার্জুন। কোশ্চেন নাম্বার 39, ভারতীয় দর্শনের স্বীকৃত পুরুষার্থ কটা? পুরুষার্থ হবে 4টা। আর 4 বারা কটা পুরুষার্থ স্বীকার করেছে? এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। দুটো। কোন দুটো? অর্থ এবং কাম। অর্থ এবং আচ্ছা, অর্থটা হচ্ছে সহায়ক, আর পরম পুরুষার্থ হিসাবে স্বীকৃতি দিচ্ছেন কামকে। ইয়েস, মানে কাম করার জন্য বা আমাদের দৈহিক সুখ ভোগ করার জন্য টাকার দরকার, তার জন্য তারা টাকাটাকেও মানছে। একদম। জৈন দর্শনে পদার্থ কত প্রকার?
যোনি দর্শনে পদার্থ হচ্ছে এখানেও কোশ্চেনটা কিন্তু অনেক ভাবে আসতে পারে। যোনি দর্শনে পদার্থ কত প্রকার, এই যে প্রকার কথাটা বললেন না, এবারে মাথায় এলে প্রকার বলতে হবে দুটো, তাহলে মানে বেঙ্গলি ওয়ার্ডে যদি দেখা হয় প্রকার, তাহলে হচ্ছে দুটো। প্রথমত একটা হচ্ছে মানে অচেতন আর সচেতন। এবারে অচেতনটার আবার ভাগ রয়েছে, সচেতনের আবার ভাগ থাকবে মুক্ত আর একটা বদ্ধ। আর অচেতন বস্তু যেটা সেটা হচ্ছে 4টা ভাগ, ধর্ম, অধর্ম, আকাশ এন্ড পুদ্গল। এটা পুদ্গল হবে ধর্ম হচ্ছে গতি, অধর্ম হলো স্থিতি, আকাশ হচ্ছে স্থান বিশেষ, আর পুদ্গল হচ্ছে মানে ওই পরমাণু। পুদ্গলকে পরমাণুও বলেছে, জড় পরমাণু অ্যাকচুয়ালি। আচ্ছা, নৈতিক ক্রিয়ার স্তর কয়টা? নৈতিক ক্রিয়ার স্তর হচ্ছে 3টে। মানে উদ্দেশ্যগত হয়, ফলাফল হয়, মানে হচ্ছে কাজটা করছি কোন উদ্দেশ্যে করছি, কোন ইন্টেনশনে করছি, এটা লক বলে। তুমি ইন্টেনশনটা ঠিক রাখো, তুমি কাম করো, ফলের আশা করো না, সেটা লক বলবে, সরি কান্ট বলবে। আর ফলাফলটাকে বিশ্বাস করে যারা সুখবাদী। আর একটা রয়েছে তোমার মাধ্যম বা কার্য পদ্ধতি। ডিটেলসে যখন পড়বো তখন যাব, আজকে শুধু কোশ্চেনটাকে ফলো করছি তো, তাই এখানে আমরা দেখে নেবো শুধুমাত্র যে ক্রিয়ার 3টে স্তর, একটা উদ্দেশ্যগত, একটা কার্য পদ্ধতি দেখা হয় বা কোন মাধ্যমে করা হচ্ছে, আর নেক্সট যেটা সেটা হচ্ছে ফলাফলটাকে দেখা হয়। নিম্নলিখিত কথনে কোন পদ ব্যাপ্য? এখানের মধ্যে কোনটা ব্যাপ্য? উদ্দেশ্য, বিধেয়। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু গন্ডগোল হয়েছে, ইংলিশ কোশ্চেনটা একটু দেখতে হবে। এখানে কোশ্চেন নাম্বার 47, which term is distributed in the following proposition? All persons who keep their promises are virtual people. আচ্ছা, সকল মানুষ যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, এটা তারা হয় যদি পুণ্যবান ব্যক্তি। এটা হচ্ছে কোশ্চেন, এতক্ষণে কেউ জানবে। আর কি বলছে, সামান্য সার্বিক বচনে যেহেতু উদ্দেশ্য পদটা ব্যাপ্য আর বিধেয় পদটা অব্যাপ্য, এখানে বিধেয় পদ কেন ব্যাপ্য হবে? নিম্নলিখিত কথনে হতে পারে টাইম মিস্টেক, আমি বলে দিচ্ছি। সকল মানুষ যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তারা হচ্ছে পুণ্যবান। মানে যদি আমরা যদি দেখি এ বচন, ই বচন, আয় বচন, ও বচন, এ বচনে উদ্দেশ্য পদ এদিকটা ব্যাপ্য, এদিকটা হবে আপনার অব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। আর ই বচনের দুটোই হবে ব্যাপ্য, আই বচনের দুটোই হবে অব্যাপ্য। হ্যাঁ, দুটোই হবে আয় বচনের অব্যাপ্য, আর ও বচনের হবে অব্যাপ্য ব্যাপ্য। এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, অব্যাপ্য ব্যাপ্য, তাহলে আনসার সমস্ত বেরিয়ে যাবে। এখানে হচ্ছে এ বচন, তাহলে এ বচনের উদ্দেশ্য পদ হবে ব্যাপ্য। কোশ্চেনটা কি ছিল? নিম্নলিখিত কথনে কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্য পদ ব্যাপ্য। ভিডিও হয়ে গেছে, এটা একদম এক্সট্রিমলি সরি, এটা টাইম মিস্টেক হয়েছে বা ও ট্রান্সলেট হয়েছে, তো তার থেকে গন্ডগোল হয়ে গেছে। তো এটা হবে উদ্দেশ্য পদ ব্যাপ্য। উদ্দেশ্য পদ কোন অপশনে ছিল? কোশ্চেনটা আমি দেখে বলে দিচ্ছি। রিয়েল অপশন 1 ছিল উদ্দেশ্য, এটা উপসর্গ হয়ে গেছে, এটা উদ্দেশ্য, তাহলে এটা রাইট অ্যান্সার হবে এ একদম। নেক্সট কোশ্চেন, এ ইমপ্লাইজ বি মিথ্যা হবে যদি কেবল যদি হয়, মানে এটা হচ্ছে ইমপ্লাইজ যদি থাকে, তাহলে এখানে যে 4টা সূত্র আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে। ইমপ্লাইজ এর ক্ষেত্রে কি হয়? ইমপ্লাইজ এর ক্ষেত্রে পূর্বক সত্য, অনুর্গ মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য। টিএফএফ হয়। ভেলের ক্ষেত্রে হচ্ছে এফএফএফ। হ্যাঁ, বিকল্প মিথ্যা হলে মিথ্যা হয়। আর ডটের ক্ষেত্রে টি, বাকি সকল ক্ষেত্রে মিথ্যা। তো এরকম ভাবে যে সূত্রটা, মানে এখানে একটা কোশ্চেন এসেছে, আমাদের কিন্তু এই কোশ্চেনটাকে ফলো করে আমাদের কম করে 1000টা এমসিকিউ তৈরি হয়ে যাবে। আর ওই 1000টা এমসিকিউ যখন আমরা বানিয়ে পড়ে নিতে পারবো রিলেট করে, তো তখন আমাদের হয়ে যাবে। এখন আমরা থরলি সিলেবাস শেষ করবো, তারপরে কিন্তু টার্গেট আপনারা নিজেদের মতো করে এই কোশ্চেনটাকে হাতে রেখে সেই কোশ্চেনটা রিলেটেড আশেপাশে যত কোশ্চেন আছে সেগুলোকে করে ফেলুন, দেখবেন অনেকটা মানে পড়াশোনা হয়ে যাচ্ছে আমাদের পরীক্ষার জন্য। তো এখানে টি ইমপ্লাইজ যেহেতু রয়েছে, তাহলে টি এফ এফ হবে। তাহলে এখানে বলছে এফ কখন হবে? যখন এটা হচ্ছে সত্য হবে, টি এফ যদি হয় তাহলে এফ হবে। তাহলে এ সত্য, বি মিথ্যা হয়, এ সত্য, বি মিথ্যা হয়, তাহলে সেটা হবে মিথ্যা। তাহলে রাইট অ্যান্সার হলো বি। ওকে, নেক্সট, এটা তো ভুল ছিল, তার জন্য আমি সোজা ইংলিশটাকে তুলে দিয়েছি। এখানে ইন এ ক্যাটেগরিক্যাল সিলোজিজম দ্য মিডল টার্ম আকাশ। মিডল টার্ম কোথায় থাকে? আমরা যদি দেখি লাস্টে মিডল টার্ম থাকে না, মিডল টার্ম হচ্ছে দুটো আশ্রয় বাক্য থাকে, মেজর এন্ড মাইনর প্রেমিসে, দুটো প্রেমিসেই থাকে কিন্তু মিডল টার্মটা। এবারে কোনটা মেজর টার্ম, মেজর প্রেমিস, কোনটা মাইনর প্রেমিস, কোনটা মিডল টার্ম, কোনটা মাইনর টার্ম, এগুলোকে কিন্তু আমাদেরকে কোয়ালিফিকেশন মানে আলাদা আলাদা করে ভাগগুলো, ডিস্টিংকশন গুলো এদের কিন্তু আমাদের রাখতে হবে। তার জন্য এখানে যেটা রয়েছে আমাদের হেতু পদটা কিন্তু কোনো সময়ই কিন্তু সিদ্ধান্তে থাকে না।
তার জন্য এটা হবে বোথ মেজর অ্যান্ড মাইনর টার্ম, মানে মেজর মাইনর টার্মের বাংলাগুলো একটু কেউ বলে দিন না একটু। সাধ্য, বলবো পক্ষ হ্যাঁ, সাধ্য বলুন। আর হেতু। সাধ্যপদ আর সাধ্যবাক্য পক্ষবাক্য। হ্যাঁ, তাহলে এটা হবে রাইট অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচে দেওয়া কোনটা ভুল। এখানে কোশ্চেনটা কিন্তু বাংলা কোশ্চেনটা আমি কিন্তু দিয়ে দিয়েছি আপনাদেরকে, দেখুন বাংলা কোশ্চেনটাতে কিন্তু কোশ্চেনটা ভুল আছে, ইংরেজি কোশ্চেনটাতে কোশ্চেনটা ঠিক আছে। বাংলা কোশ্চেনে এখানে কিন্তু অন্য এখানে মনে হচ্ছে অবভার্সন দেওয়া রয়েছে, অবভার্সন হবে না কনভার্সন। কনভার্সন মানে আবর্তন, তাহলে এ বচনে আবর্তন, এ বচন ঠিক আছে। আর এখানে অবভার্সন হচ্ছে কোনটা ভুল? ম্যাডাম এ বচনে আবর্তন আই বচন, এ বচনে ওটা আমরা আবর্তন আই বচন। আই বচন। হ্যাঁ, আমরা যখন কনভারসেশন করি তখন এ বচনে আবর্তন আই, কেননা আমরা এই যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এই নিয়মটি লঙ্ঘিত হবে। কেন? আমরা জানি যে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য। এটা বচনকে যখন আমরা সিদ্ধান্তে বচন ফের আবার করব, তো যে পদটা বিদেহ পদ ছিল ওটা উদ্দেশ্য স্থানে ফের চলে আসবে, তখন এটা ব্যাপ্য হয়ে যাবে। তাই এ বচনে আবর্তন আই বচন, এ বচনে আবর্তন এ বচন হবে না। এখানে 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 এসেছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস, কোনটা ফলস? আমার মনে হচ্ছে পুরোটাই তুলে নিয়েছি। প্রথমটাই ফলস, প্রথমটা তো হচ্ছে, তার সাথে ওটাই তো হবে ফলস। আচ্ছা 1 মিনিট আমি কোশ্চেনটা একবার দেখে নিই। 50 এর কোশ্চেন, আবর্তনও এ থেকে হয় না আর বিবর্তনও এ থেকে হয় না, ওইজন্য প্রথমটাই ভুল। না না, এখানে দুটো ভুল আছে তো। এখানে কনভারসেশন আই থেকে ও হবে না, ও বচনে আবর্তন তো সম্ভব নয়। হ্যাঁ আমরা জানি আই থেকে আই হয়, ই থেকে ই হয়, এ থেকে আই হয়, ও বচনে সম্ভব নয়। অবভার্সনও এটাও কিন্তু ভুল হচ্ছে, কারণ অবভার্সনও হচ্ছে না আর এখানে কনভার্সনও হচ্ছে না। এই অবভার্সন এটা হচ্ছে অবভার্সন আই থেকে ও, ঠিকই তো আছে। এটা দুটো ভুল আছে বলছি কেন? একটাই তো ভুল, প্রথমটাই, বাকিগুলো ঠিক আছে তো। প্রথমটা ভুল আছে, বাকিগুলো ঠিক আছে। দেখুন আবর্তনে যদি নিয়মটা দেখি এ থেকে আই হয়, ঠিক আছে, ই থেকে আপনার ই হয়, ই থেকে ই হয়। ম্যাম আবর্তনে কিছু কিছু থেকে হয়, ওটা আলাদা, ওটা ব্যতিক্রমী, ওটা সমাবর্তন বলে। নিচে তিনটা ঠিক আছে, মানে কনভারসেশন আছে বি নাম্বার, ই থেকে ই ঠিক আছে, অবভার্সন আছে, বিবর্তন আছে আই থেকে ও ঠিক আছে, এছাড়া বাকি সবগুলোই ঠিক আছে। এটা ভুল আছে, এটা ভুল আছে, ঠিক আছে তো। হ্যাঁ, এই লজিকের কোশ্চেন গুলো না টাইপিং এর সময় গন্ডগোল হয়ে গেছে, তো এখানে আনসারও ঠিক আছে, এটা একদম ঠিক আছে। হ্যাঁ, এই কোশ্চেনটাই ভুল ছিল আসলে, ওই পিডিএফটা থেকে এটা টাইপিং করতে যে বাংলাতে ভুল ছিল, ইংলিশে আবার ঠিক ছিল, ওই জন্য আপনি ইংলিশটা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংলিশে ঠিক ছিল, বাংলাতে ভুল, বাংলা টাইপিং এ ভুল ছিল। হ্যাঁ, ইংলিশে ঠিক ছিল। নেক্সট হচ্ছে প্রয়োগ নীতিশাস্ত্রের ক্ষেত্রে কোন চিন্তাবিদ প্র্যাকটিক্যাল এথিক্স এর রচয়িতা? মানে প্র্যাকটিক্যাল এথিক্স বুকটা কে লিখেছে? এটা তো পিটার সিঙ্গার হবে। পিটার সিঙ্গার যদি দেখি, ওটা কিন্তু প্র্যাকটিক্যাল এথিক্স নিয়ে আলোচনা করেছে। সে হচ্ছে সর্বপ্রাণের কথা বলেছে, প্রাণবাদের কথা বলেছে, এবং বলছে এথিক্সটা শুধুমাত্র আমাদের মানে মানুষের জন্য হবে এরকম কোনো কিছু নয়, বাকি সমস্ত জিনিসের জন্য কিন্তু হওয়া উচিত। প্র্যাকটিক্যাল এথিক্স আমরা পিটার সিঙ্গারকে যদি পড়ি, তাহলে পিটার সিঙ্গার হবে রাইট আনসার। নেক্সট হচ্ছে গণতন্ত্রকে সরকার হচ্ছে জনগণের প্রশাসন, জনগণের দ্বারা এবং জনগণের জন্য। এখানে হচ্ছে এইটুকু মনে রাখা যেতে পারে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই কথাটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্স, অনেক জায়গায় কোশ্চেনটা এসেছে, নেটেতেও এটা বহুবার কোশ্চেন এসেছে, এবং যারা বিপিএসসি এক্সাম দেবে বিহারে তাদের জন্য তো আরো বলছে, এটা প্রচুর ইম্পর্টেন্স, মনে রাখবে, এটা আসতে পারে কোশ্চেনটা। বুদ্ধি সম্পর্কিত বহুঘাতক তত্ত্বের প্রবর্তক কে? এটা হচ্ছে থার্ডস্টন। নেক্সট কোশ্চেন, গেস্টাল্ট মনোবিদদের মধ্যে কোনটি প্রত্যক্ষের ক্ষেত্রে সংগঠনের শর্ত নয়? কোনটা? সংগঠনের শর্তগুলো যদি দেখি, এর হচ্ছে প্রক্সিমিটি, নৈকট্য, সিমিলারিটি, সাম্যতা, কন্টিনিউটি মানে নিরবচ্ছিন্নতা, আর ক্লোজার মানে সম্পূর্ণতা। এগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তাহলে কোনটা নয় বেরিয়ে গেল? সেন্সেশন হলো, যেটা হচ্ছে গেস্টাল্ট মনোবিদদের মতে তাদের সংগঠনের প্রত্যক্ষের সংগঠনের শর্ত নয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, মনোবিজ্ঞানের কোন পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে অপরের মন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়? দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে অন্তদর্শন, একটা পর্যবেক্ষণ। অন্তদর্শন মানে তো নিজের, আর পর্যবেক্ষণ তার মানে অবজারভেশন, যেটা সেটা পরের হবে, তাই রাইট অ্যান্সার হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে।
এই সিলেবাসটা কমপ্লিট হলো। কাল থেকে এবারে আপনাদের থিওরিটিক্যালি ক্লাস নেব। আচ্ছা, দুটো কোশ্চেন যেখানে গন্ডগোল হয়েছে আমি ওই অপশনগুলোকে এবং লেখাগুলোকে চেঞ্জ করে আমি পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। যদি কারো কিছু বলার থাকে একটু ফটাফট বলে ফেলুন। না হলে ক্লাস এখানে থামিয়ে দিলাম।